নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই সরকার নরেন্দ্র মোদীর সরকার এখনো পর্যন্ত কিভাবে শ্রদ্ধা জ্ঞাপন করার চেষ্টা করেছে তার খতিয়ানটা আগে এক নজরে একটু চোখ বুলিয়ে দেখে নি। নেতাজি সুভাষচন্দ্র বসুর কে কি ধরনের সম্মান এখনো পর্যন্ত দেওয়া হয়েছে এই সরকারের তরফ থেকে সেটা একবার দেখে নেব। সুভাষ স্মরণে কি করেছে নরেন্দ্র মোদীর সরকার। 23শে জানুয়ারি 2016 গোপন সরকারি নথি প্রকাশ করা হলো। 2014 সালে মনে রাখবেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছিলেন, প্রধানমন্ত্রীর আসনে ক্ষমতাসীন হয়েছিলেন। 2016তেই কিন্তু তিনি গোপন নথি প্রকাশ করেন। 2021 কালকা মেলের নাম বদলে নেতাজি এক্সপ্রেস। কালকা মেলের নাম বদলে কেন নেতাজি এক্সপ্রেস করা হলো? তার কারণ কালকা মেলে করেই নেতাজির যখন মহানিষ্ক্রমণ হয়েছিল, যখন দেশ ছেড়ে তিনি চলে গিয়েছিলেন ব্রিটিশের চোখে ধুলে দিয়ে, তখন কালকা মেলে করেই তিনি গিয়েছিলেন বলে শোনা যায়, কথিত আছে। সেই জন্য ওই ট্রেনটার নাম বদলে নেতাজি এক্সপ্রেস করা হলো। 2021 নেতাজি জন্ম জয়ন্তীকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করা হলো। নেতাজির জন্ম জয়ন্তীকে এরপর ভারত সরকার পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করলো। 2022-এর 8 সেপ্টেম্বর কর্তব্য পথে নেতাজির পূর্ণাবয়ব মূর্তি বসানো হলো। যেমনটা বলছিলাম যে দেশের রাজধানীর সবচেয়ে প্রাইম লোকেশন, সবচেয়ে ভরকেন্দ্র বলা যায়, সেখানে নেতাজির মূর্তি বসলো, অন্য কারণ নয়। এবং যেখানে আগে ঔপনিবেশিক শাসকদের মূর্তি ছিল সেই মূর্তি সরে গিয়েছিল, পরে সেখানে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি বসলো। বুঝিয়ে দেওয়া হলো ঔপনিবেশিক শাসকদের বিরুদ্ধে এই দেশের সবচেয়ে বড় জবাব যিনি, তার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস। 8 সেপ্টেম্বর 2022 দিল্লিতে কর্তব্য পথের উদ্বোধন হলো এবং তারপর 23শে জানুয়ারি 2023 আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রস দ্বীপের নাম বদলে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ এই নাম রাখা হলো। তার কারণ আমরা জানি যে স্বাধীনতা সংগ্রামের সময় নেতাজি সুভাষচন্দ্রের আজাদ হিন্দ ফৌজ যখন জাপানের হাত থেকে আন্দামান নিকোবরের দায়িত্ব নিয়ে নিয়েছিল এবং সেখানে দেশের প্রথম স্বাধীনতার নিশান উড়িয়ে দিয়েছিল, সেই সময় ওখানেই ওই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেই প্রথম নেতাজি সুভাষচন্দ্রের নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের পদার্পণ ঘটে। ফলে ওই দ্বীপের নামও নেতাজির নামে নামকরণ করলো এই দেশের সরকার। শুধুমাত্র সরকার নয়, এই দেশের সরকার যাদের আদর্শের উপর ভিত্তি করে পরিচালিত হয় বলে অনেকেই দাবি করেন, সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত, সেই মোহন ভাগবত পরপর 2 বছর নেতাজি জয়ন্তীতে পশ্চিমবঙ্গে এসে পালন করলেন দিনটা। গত বছর কলকাতার শহীদ মিনারে তিনি সমাবেশ করেছিলেন, এবছর আজ তিনি সমাবেশ করলেন বারাসাতে সত্যভারতী স্কুলের মাঠে। এবং মোহন ভাগবত নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে কি মূল্যায়ন করছেন সেটাও একবার শুনে নেব। आधुनिक भारत के शिल्पकारों में सुभाष बाबू का नाम है। त्रिपुरी कांग्रेस के समय वो विधिवत निर्वाचित अध्यक्ष थे। जब मतों की परीक्षा हुई तो बहुत बड़ा बहुमत लेकर सुभाष बाबू अध्यक्ष हुए। तो गांधी जी ने कहा कि मैं कांग्रेस छोड़ दूंगा, मैं इस्तीफा दे दूंगा। गांधी जी ने अपने अनुयायियों को कहा कि उस कार्यकारिणी में आप रहो, बाहर आ जाओ। कांग्रेस टूटने का प्रसंग उत्पन्न हो गया, परंतु उन्होंने यही विचार किया होगा कि ये भी एक काम चल रहा है, देश के हित में ही चल रहा है, हमारे मतभेद तो व्यक्तिगत स्तर पर है, और इसलिए बड़ा मन दिखाकर उन्होंने इस्तीफा दे दिया, राजीनामा दिया, वो अलग हो गया। আমি শুনলাম মোহন ভাগবতের বক্তব্য এবং আজকে আমরা শুনেছি রাজ্যের শাসক নেত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তিনি ছুটি আদায়ের কথা বলছেন, কিন্তু আদতে সত্যি কি শাসক দল, রাজ্যের শাসক দল, তারা কি সত্যি এই নেতাজি অন্তর্ধান রহস্যের যে রহস্য উদ্ঘাটনের কোনো রকমভাবে চেষ্টা করেছেন? কি বলছেন যারা সংশ্লিষ্ট মহলের বিশেষজ্ঞ, তারা ঠিক কি বলছেন শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো জিনিসটা সিরিয়াসলি করেন না। ক্যাবিনেটে থাকার সময় এই প্রশ্নগুলো উনি অ্যাড্রেস করতে পারতেন, তুলতে পারতেন। উনি কি করেন, ওর প্রবলেম হচ্ছে উনি এমন সমস্ত লোকজনকে পাঠান যারা নেতাজিকে নিয়ে ব্যবসা করতেই বেশি ভালোবাসে। তার এই জন্যই আজকে মমতা যে প্রশ্নগুলো তুলছেন, এই প্রশ্নগুলো তোলা নিরর্থক, অবান্তর, কোনো মানেই হয় না। যে দায়িত্বটা মমতা বন্দ্যোপাধ্যায় পালন করতে পারত, সেই দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন পালন করেনি। যাদেরকে পাঠিয়েছে
তাদেরকেও পালন করতে শেখাননি। আজকে নেতাজির জন্মদিন এবং তার সঙ্গে আজকে আরও একজনের জন্মদিন, বিশেষ করে অযোধ্যায় যখন রামলালার মূর্তি এবং রামলালার বিগ্রহে যখন প্রাণ প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, সেই জায়গা থেকে আরেকজনের নাম আজকের দিনে ভীষণভাবে সামনে আসে। তিনি তৎকালীন ফৈজাবাদের গুমনামি বাবা বা ভগবানজি। তার ছবি আমরা দেখতে পাচ্ছি। তিনি যেখানে থাকতেন 82 থেকে 85 পর্যন্ত এই বাড়িতেই তিনি থাকতেন। রাতের অন্ধকারে সেখানে এসেছিলেন হুইল চেয়ারে করে, এবং সেই জায়গা থেকে এখনো পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়েও সেখানকার মানুষ তারা বিশ্বাস করেন তাদের ভগবানজি গুমনামি বাবা তিনি নেতাজি সুভাষচন্দ্র বোস। এই জায়গা থেকেও এত যে রহস্যের জাল, এই রহস্যের জাল বোনা হয়েছে, কিন্তু সেই রহস্যের জাল কোনো রকমভাবে ভেদ করার চেষ্টা হয়েছে কি যে রাজ্যের মানুষ নেতাজি, সেই রাজ্যের তরফ থেকে, রাজ্যের শাসক দলের তরফ থেকে। এরপরের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, যেগুলো তাঁর ব্যবহার্য জিনিসপত্র ছিল গুমনামি বাবার, সেখান থেকে অনেক এমন জিনিস রয়েছে যে জিনিসগুলো দেখলে বা যারা তাকে জানেন, নেতাজি সুভাষচন্দ্র বসুকে জানেন, এবং তারপর এই জিনিসগুলো সামনে আসবেন, যে কোনো অন্ধ মানুষও হয়তো বলে দিতে পারেন যে গুমনামি বাবা আসলে কে, কিন্তু তিনি কে সেটা জানার কি সত্যি কোনো প্রচেষ্টা সামনে এসেছে? এই নিয়ে বারবার সন্দেহ প্রকাশ করেছেন বিভিন্ন মহলের মানুষ, এমনকি নেতাজি গবেষকরাও। এবং এই যে এই সন্দেহ প্রকাশ করা এবং তার থেকে মানুষের আগ্রহ যে সত্যি ইনি কে, এটা সম্পর্কে বা অন্যান্য যাবতীয় যা যা নথিপত্র যা যা সামনে এসেছে উদ্ঘাটন করা নেতাজি অন্তর্ধান রহস্যের, সেই উদ্ঘাটনের প্রচেষ্টা কি আদৌ হয়েছে রাজ্যের শাসক দলের তরফ থেকে? ঈশান, এই প্রশ্ন কিন্তু বারবার ওঠে। বিশাখা যেমনটা বলছিল যে গুমনামি বাবা, যাকে ফৈজাবাদ তথা অযোধ্যার মানুষ দৃঢ় বিশ্বাস, ফৈজাবাদ বা অযোধ্যার মানুষের যে গুমনামি বাবাই নেতাজি ছিলেন, এবং কেন তারা গুমনামি বাবাকে নেতাজি সুভাষচন্দ্র বসু মনে করতেন বা আজও মনে করেন, তার সপক্ষে তারা কি কি যুক্তি দেন সেটা আমরা সারাদিন ধরে দেখিয়েছি, আগেও দেখিয়েছি, এখনই বিশাখাও সেই যুক্তিগুলোর কথা বলছিল। সে প্রসঙ্গে সেই যুক্তি, তথ্য, প্রমাণ, দস্তাবেজের প্রসঙ্গে আর যাচ্ছি না। কিন্তু একটা কথা শেষ করার আগে বলতেই হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্ম জয়ন্তীতে আমরা পৌঁছে গেলাম। তার অন্তর্ধানের পরে এতগুলো বছর কেটে গেল। আমরা সবাই মানি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো জননায়ক এই দেশের ইতিহাসে আর তৈরি হয়েছে কিনা, আর কখনো তৈরি হবে কিনা, সে নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু তারপরেও নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সংকীর্ণ রাজনীতিটা করার, সংকীর্ণ দলবাজিটা করার বাইরে বোধহয় আমরা এখনো বেরোতে পারি না। যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর দায়িত্ব ছিল, যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই কংগ্রেসে ছিলেন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি যোগ্য সম্মান প্রদর্শন করার বিষয়ে তার দলকে বাধ্য করতে পেরেছিলেন কিনা সেটা খুব বড় প্রশ্ন। আর এখনকার কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদীর সরকার কী কী পদক্ষেপ নিয়েছে সেইগুলো কি তিনি দেখতে পাচ্ছেন নাকি পাচ্ছেন না, সেটাও খুব বড় প্রশ্ন। এই প্রশ্নগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ করবেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তার মুখোমুখি হতে চাইবেন, সেদিকে আমাদের নজর থাকবে।